আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আশা করছি ভালো আছেন। আমার এই ওমনেটিক ভিশন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা আজকে কেমব্রিজ আর্টের 2 নম্বর টেস্টের 2 নম্বর প্যাসেজের অনুবাদ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। চলুন কথা না বাড়িয়ে আমরা কেমব্রিজ আর্টের 2 নম্বর টেস্টের 2 নম্বর প্যাসেজের অনুবাদ করি। তাহলে হেডলাইনটা ছিল দ্য দ্য লিটল আইস এজ। দ্য লিটল আইস এজ, এটা হচ্ছে আজকের আহ, গল্পের হেডলাইন। তো আমরা এই দ্য লিটল আইস এজ, এই যে এই গল্পটার অনুবাদটা করব। তো প্রথমেই বলছে, দিস বুক উইল প্রোভাইড আ ডিটেইল এক্সামিনেশন অফ দ্য লিটল আইস এজ অ্যান্ড আদার ক্লাইমেটিক শিফটস। বলছে যে দিস বুক, এই বইটা, উইল প্রোভাইড, প্রদান করবে, আ ডিটেইল এক্সামিনেশন, একটি বিস্তারিত বিশ্লেষণ অফ দ্য লিটল আইস এজ। লিটল আইস এজ এর একটা বিস্তারিত বর্ণনা এই বইটি প্রদান করবে। অ্যান্ড আদার ক্লাইমেটিক শিফটস, এবং হচ্ছে অন্যান্য যে জলবায়ুগত পরিবর্তনগুলো আছে এগুলো সম্পর্কে একটা বিশ্লেষণ প্রদান করবে। বাট বিফোর আই ইমবার্ক অন দ্যাট, কিন্তু এই বিষয়টা শুরু করার আগে, লেট মি প্রোভাইড আ হিস্টোরিক্যাল কনটেক্সট, আমাকে একটা ঐতিহাসিক প্রেক্ষাপট, লেট মি, আমাকে দাও, প্রোভাইড, সরবরাহ করতে, হিস্টোরিক্যাল, একটি ঐতিহাসিক কনটেক্সট, প্রেক্ষাপট, একটি, মানে এটা শুরু করার আগে, অর্থাৎ কিসের, লিটল আইস সম্পর্কে একটা বিশ্লেষণ অথবা ক্লাইমেটিক, জলবায়ু পরিবর্তন সম্পর্কে যে একটা বিশ্লেষণ দেওয়ার আগে আমাকে একটা ঐতিহাসিক প্রেক্ষাপট সরবরাহ বা প্রদান করতে দাও। উই টেন্ড টু থিঙ্ক অফ ক্লাইমেট, আমরা সাধারণত ভাবি, আমরা সাধারণত ভাবি ওয়াই অফ ক্লাইমেট, জলবায়ুকে, আমরা জলবায়ুকে সাধারণত ভাবি অ্যাজ ওপোজ টু ওয়েদার, মানে মানে হচ্ছে আবহাওয়ার বিপরীত। আমরা জলবায়ুকে সাধারণত আবহাওয়ার বিপরীত হিসেবেই ভাবি। অ্যাজ সামথিং আনচেঞ্জিং, যদিও হচ্ছে এমন, মানে এমন কিছু যা অপরিবর্তনীয়। Yet humanity has been at the mercy of climate change for its entire existence. Yet, যদিও যদিও হচ্ছে হিউম্যানিটি, যদিও হচ্ছে মানবজাতি, হ্যাজ বিন অ্যাট দ্য মার্সি অফ ক্লাইমেট চেঞ্জ, যদিও হচ্ছে মানবজাতি হচ্ছে মার্সি মানে দয়া, অফ ক্লাইমেট চেঞ্জ অর্থাৎ জলবায়ু পরিবর্তনের একটা দয়া, অর্থাৎ জলবায়ু পরিবর্তনের উপরে মানুষ নির্ভরশীল। হ্যাঁ, কি, ফর ইটস ইন্টায়ার এক্সিস্টেন্স, মানে হচ্ছে তার সম্পূর্ণ অস্তিত্বের কারণে। বলতেছে যে মানুষ সবসময় জলবায়ুকে, আবহাওয়ার পরিবর্তন মানে বিপরীত হিসেবে ভাবে, অ্যাজ সামথিং আনচেঞ্জিং, এবং হচ্ছে যদিও হচ্ছে কিছু জিনিস অপরিবর্তনীয়। আর যদিও মানুষ হচ্ছে জলবায়ু পরিবর্তনের অস্তিত্বের কারণে মানুষ তার দয়ার উপর নির্ভরশীল, এরপরেও আমরা এই জলবায়ু অর্থাৎ ক্লাইমেটিক চেঞ্জকে আমরা ওয়েদারের বিপরীত কি ভাবি। তাইলে বলতেছে, উই টেন্ড টু থিঙ্ক অফ ক্লাইমেট, আমরা জলবায়ুকে ভাবি, অ্যাজ অপোজ টু ওয়েদার, জলবায়ুর বিপরীত, অ্যাজ সামথিং আনচেঞ্জিং, মানে কিছু অপরিবর্তনীয় হিসেবে। ইয়েট হিউম্যানিটি হ্যাজ বিন অ্যাট দ্য মার্সি অফ ক্লাইমেট চেঞ্জ ফর ইটস ইন্টায়ার এক্সিস্টেন্স, মানে যদিও এই জলবায়ু পরিবর্তনটা তার পূর্ণ অস্তিত্বের কারণে মানে মানবজাতি তার দয়ার উপর কি নির্ভরশীল। We at the least 8 classical episodes বলছে, at least কমপক্ষে 8 ক্লাসিক্যাল এপিসোডস, 8টি বরফযুগের ঘটনা, ইন দ্য ফার্স্ট 730,000 ইয়ার্স, গত 7,000 মানে 7,30,000 বছর, 7,30,000 বছরের বছরে হচ্ছে 8টি এই
বরফের মানে বরফের যুগের এই ঘটনাগুলা ঘটেছে। আওয়ার অ্যানসেস্টরস, আমাদের যারা পূর্বপুরুষগুলো পুরা ছিলেন, এরা অ্যাডাপ্টেড টু দ্য আনবার ইউনিভার্সাল ইউনিভার্সাল মানে আমাদের পূর্বপুরুষরা সার্বজনীনের সাথে মানিয়ে নিয়েছিলেন, বাট কিন্তু ইরেগুলার গ্লোবাল ওয়ার্মিং আর অনিয়মিত বৈশ্বিক যে উষ্ণতাটা আছে, উষ্ণতা, এটা সিন্স দ্য এন্ড অফ দ্য লাস্ট গ্রেট আইস এজ, সর্বশেষ সবচেয়ে বড় যে আইস এজটা ছিল, ওইটার পর থেকে এই মানে কি বলে গ্লোবাল যে ওয়ার্মিংটা আছে এটা। বলছে অ্যারাউন্ড 10,000 ইয়ার্স এগো, প্রায় 10,000 বছর আগে, উইথ ড্যাজলিং অপরচুনিটি, অপারচুনিজম অপারচুনিজম যেগুলো হচ্ছে চোখ ধাঁধানো সুযোগ নেওয়ার ক্ষমতা সত্য, বলতেছে যে আমাদের পূর্বপুরুষ যারা, তারা প্রায় 10,000 বছর আগে শেষের যে বড় বরফের যুগ, তারপর থেকে তারা হচ্ছে ইউনিভার্সাল, তারা হচ্ছে মানে সার্বজনীন, কিন্তু অনিয়মিত বৈশ্বিক উষ্ণতায় চমকপ্রদভাবে নিজেকে কি করছে, মানিয়ে নিয়েছিল। তাইলে বলতেছে আমাদের পূর্বপুরুষরা 10,000 বছর আগে যে শেষের মানে বরফের একটা যুগ ছিল, ওইটার পর থেকে আমাদের পূর্বপুরুষরা সার্বজনীন, এবং হচ্ছে তারা এই যে বৈশ্বিক যে অনিয়মিত উষ্ণতাগুলো আছে, এই এগুলার পরেও তারা এগুলার সাথে নিজেদেরকে মানিয়ে নিয়েছেন। They developed strategies for surviving harsh drought cycles. বলছে they developed strategies, তারা নতুন বা হচ্ছে তারা কিছু কৌশল তৈরি করেছিল, কি জন্য, ফর সার্ভাইভিং, টিকে থাকার জন্য বা বসবাস করার জন্য। এরপর বলছে হার্শ ড্রট সাইকেলস, যেগুলো হচ্ছে কঠিন খরার চক্র। তাহলে এবার বলছে ডিকেডস অফ হেভি রেইনফল, মানে যুগের পর যুগ বা কি বলে দশক ব্যাপী বা দশকের পর দশক হচ্ছে মানে ভারী বৃষ্টিপাত, আওয়ার অর আনএকাস্টমড, অথবা হচ্ছে কাস্টমড কোল্ড, এবং হচ্ছে অথবা অচেনা ঠান্ডা, মানে হচ্ছে মানে অসহ্যনীয় ঠান্ডা আর কি, এবং ভারী বৃষ্টিপাত, এগুলো অ্যাডাপ্টেড এগ্রিকালচার অ্যান্ড স্টক রাইজিং, ওকে, এবং এগুলো হচ্ছে কৃষি গবাদি পশু পালন গ্রহণ করেছিল, উইচ রেভলিউশনাইজড, যেগুলো হচ্ছে বিপ্লব ঘটিয়েছিল, হিউম্যান লাইফ, মানব জীবনে, ফান্ডেড এবং প্রতিষ্ঠা করেছিল, হিউম্যান লাইফ অ্যান্ড ফান্ডেড এবং প্রতিষ্ঠা করেছিল দ্য ওয়ার্ল্ডস ফার্স্ট প্রি ইন্ডাস্ট্রিয়াল সিভিলাইজেশন ইন ইজিপ্ট, মেসোপটেমিয়া অ্যান্ড দ্য আমেরিকাস। এবং বলছে যে এই যে এই মানব জীবনে একটা কি বিপ্লব ঘটিয়েছিল, এবং হচ্ছে বিশ্বের প্রথম শিল্প পূর্ব সভ্যতাগুলো প্রতিষ্ঠা করেছিল মিশরে, এবং হচ্ছে মেসোপটেমিয়া, মেসোপটেমিয়া এবং আমেরিকায়। তো বলছে যে যে তারা কঠিন যে খরার চক্র, হ্যাঁ, অর্থাৎ হার্স ডট সাইকেলস, এই যে কঠিন খরার চক্র, ব্যাপী যে ভারী বৃষ্টিপাত বা অসহ্যনীয় ঠান্ডার মধ্যেও তারা টিকে থাকার জন্য নতুন নতুন কৌশল, মানে এত খরা এবং বৃষ্টিপাত হওয়ার পরেও তারা নতুন নতুন কৌশল অবলম্বন করেছিল নিজেরা টিকে থাকার জন্য। এবং হচ্ছে শুধু নিজেরা টিকে থেকেছে এটা না, তারা বরঞ্চ এই এগ্রিকালচার, অর্থাৎ কি বলে চাষাবাদ, এবং হচ্ছে তারা স্টক রাইজিং, এবং হচ্ছে গবাদি পশু লালন পালন করেছিলেন। আর এগুলো হচ্ছে মানব জীবনে একটা মানে বিপ্লব ঘটিয়েছিল, মানব জীবনে বিপ্লব ঘটিয়েছিল, এবং মিশরের মেসোপটেমিয়া এবং আমেরিকাতে তারা একটা কি কি বলে প্রথম শিল্প পূর্ব সভ্যতা প্রতিষ্ঠা করেছিল, মানে তারা একটা শিল্প প্রতিষ্ঠা করছিল আর কি। দ্য লিটল আইস
আচ্ছা, বাট দ্য প্রাইস অফ সাডেন ক্লাইমেট চেঞ্জ, কিন্তু এই যে বাট দ্য প্রাইস এবং মূল্য অফ সাডেন ক্লাইমেট চেঞ্জ মানে জলবায়ুর দ্রুত মানে হঠাৎ পরিবর্তনের মূল্য, অর্থাৎ এই যে জলবায়ু যে হঠাৎ পরিবর্তন হয়ে যায় তার মূল্য হচ্ছে ইন ফেমিন, যেগুলা দুর্ভিক্ষে, ডিজিজ অ্যান্ড সাফারিং, এবং হচ্ছে রোগ বালাই, হ্যাঁ, এবং হচ্ছে রোগ বালাই এবং সাফারিং, কষ্ট ওয়াজ অফেন হাই, এগুলো বাড়ছিল। মূল কথা হচ্ছে যে ক্লাইমেট চেঞ্জের হঠাৎ পরিবর্তনের মূল্য হলো বা মূল পরিবর্তনের ফলে দুর্ভিক্ষ, এরপরে অসুস্থতা এবং কষ্ট, এগুলো দিন দিন মানে বাড়ছিল। The Little Ice Age lasted from roughly 1300 until the middle of the 19th century. বলছে যে লিটল আইস এজ আনুমানিক 1300 সাল থেকে 19 শতকের মাঝামাঝি পর্যন্ত স্থায়ী ছিল। তা লিটল আইস লাস্টেড মানে স্থায়ী ছিল ফ্রম রাফলি মানে হচ্ছে মানে রাফলি মানে আনুমানিক ভাবে বলা হয় কি, আনুমানিক 1300 শতাব্দী থেকে আনটিল দ্য মিডল অফ দ্য 19 সেঞ্চুরি, মানে 19 শতকের মাঝামাঝি পর্যন্ত স্থায়ী ছিল। অনলি 2 সেঞ্চুরিজ, শুধুমাত্র 2 সেঞ্চুরিজ আগে, মাত্র 2 শতাব্দী আগে, অনলি টু ইউরোপ এক্সপেরিয়েন্স আ সাইকেল অফ বিটারলি কোল্ড উইন্টার্স। মাত্র 2 শতাব্দী আগে ইউরোপ অভিজ্ঞতা করেছিল আ সাইকেল অফ বিটারলি কোল্ড উইন্টার্স। তারা হচ্ছে এই অত্যন্ত ঠান্ডা শীতের এক ধারাবাহিকতা। এরপর হচ্ছে মাউন্টেন গ্লাসিয়ার্স ইন দ্য সুইস আলপস, এবং হচ্ছে সুইস আলপ পর্বতমালায় পর্বতের যে হিমাবা সেটা ওয়ার দ্য লোয়েস্ট, সেটা ছিল সর্বনিম্ন, ইন রেকর্ডেড মেমোরি, মানে এই কি বলে এই রেকর্ডের ইতিহাসে আলপ সুইস আলপ মাউন্টেনে এই হিমাপ্রবাহটা ছিল সর্বনিম্ন। এরপরে বলতেছে যে এন্ড প্যাক আইস, এবং হচ্ছে জমে থাকা বরফ সারাউন্ডেড, যেগুলো হচ্ছে ঘিরে ফেলেছিল আইসল্যান্ড, হ্যাঁ, আইসল্যান্ডকে ফর দ্য ইয়ার, অনেক বছরের ধরে, তবে বলতেছে মাত্র 2 শতাব্দী আগে ইউরোপের চরম শীতের এক ধারাবাহিকতায় মুখোমুখি হয়। সুইস আলপের হিমাগুলো ইতিহাসের রেকর্ডের সবচেয়ে নিচু অবস্থানে ছিল এবং বছরের অধিকাংশ সময় আইসল্যান্ড ঘিরে জমাট বেঁধে থাকতো। এরপর বলছে দ্য ক্লাইমেটিক ইভেন্টস, জলবায়ুগত ঘটনাগুলা, দ্য ক্লাইমেটিক ইভেন্টস, জলবায়ুগত ঘটনাগুলা অফ দ্য লিটল আইস এজ, মানে লিটল আইস এজের জলবায়ুগত যেই ঘটনাগুলো আছে, ডিড মোর দেন হেল্প শেপ দ্য মডার্ন ওয়ার্ল্ড, এগুলো হচ্ছে মোর দেন শুধু তার চেয়েও বেশি করেছিল হেল্প শেপ মানে গঠন করতে সহায়তা দ্য মডার্ন ওয়ার্ল্ড, আধুনিক বিশ্বে। তো বলছে লিটল এজের জলবায়ু পরিবর্তনের ঘটনাগুলা বা ইভেন্টগুলা শুধু আধুনিক বিশ্ব গঠনে সহায়তা করেনি, মানে এগুলা তার চেয়ে বেশি কিছু করেছিল। যে এই কি বলে লিটল এজের জলবায়ুর যে পরিবর্তনগুলো আছে, এগুলো ডিড মোর দেন হেল্প শেপ দ্য মডার্ন ওয়ার্ল্ড, মানে আধুনিক বিশ্ব গঠনের চেয়েও বেশি ভূমিকা রেখেছিল। হ্যাঁ, শুধুমাত্র আধুনিক বিশ্ব গঠনের শতাগণে এর চেয়ে বেশি সহায়তা তারা করেছিল। দে আর দ্য ডিপলি ইম্পর্টেন্ট কনটেক্সট, এগুলো হচ্ছে খুব গভীর গুরুত্বপূর্ণ বা খুবই গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট ফর দ্য কারেন্ট আনপ্রেসিডেন্ট গ্লোবাল ওয়ার্মিং, এগুলো হচ্ছে নজিরবিহীন বৈশ্বিক পরিবর্তনের জন্য হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। এই যে মানে এই পরিবর্তনটা, গ্লোবাল ওয়ার্মিং বা যেগুলো গেছে এই ক্লাইমেটিক ইভেন্টসগুলা হচ্ছে এই নজিরবিহীন গ্লোবাল ওয়ার্মিং এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। দ্য লিটল আইস এজ ওয়াজ ফার ফ্রম আ ডিপ ফ্রিজ, বলছে লিটল আইস এজটা ওয়াজ ফার ফ্রম আ ডিপ ফ্রিজ, গভীর বরফাকৃত অবস্থা থেকে অনেক দূরে ছিল। হ্যাঁ, মানে কি লিটল আইস এজটা
হাউএভার যাই হোক বা তবে রাদার অ্যান ইরেগুলার শিশু বরং অ্যান ইরেগুলার শিশু একটি অনিয়মিত দুলনার মতো যে ওঠানামা, হ্যাঁ, ইরেগুলার অনিয়মিত শিশু দুলনার মতো ওঠানামা অফ রেপিড ক্লাইমেটিক শিফটস, হ্যাঁ, দ্রুত জলবায়ু পরিবর্তন, যে দ্রুত জলবায়ু পরিবর্তনের যে ওঠানামাটা দোলনার মতো কিনামাটা অনিয়মিত ওঠানামাটা ফিউ লাস্টিং যেগুলো খুব অল্প সময়ে স্থায়ী হয়েছে। ফিউ লাস্টিং মোর দেন আ কোয়ার্টার সেঞ্চুরি, হ্যাঁ, 1/4 শতাব্দীর বেশি, অর্থাৎ 1/4 সময়ের বেশি বেশি যেগুলো এগুলোর চেয়েও কি কম স্থায়ী ছিল। ড্রিভেন বাই যেগুলো চালিত হয়েছে, ড্রিভেন বাই কমপ্লেক্স যেগুলো জটিল অ্যান্ড স্টিল লিটল আন্ডারস্টুড, আচ্ছা, যেগুলো ড্রিভেন বাই কমপ্লেক্স মানে কমপ্লেক্স দ্বারা যেগুলো পরিচালিত হয়েছে অ্যান্ড স্টিল লিটল আন্ডারস্টুড, এবং হচ্ছে যেগুলো এখনো খুব কম বোঝা যায় এগুলো দ্বারা পরিচালিত হয়েছিল। কি কম বোঝা যায়? ইন্টারসেকশন বিটুইন দ্য অ্যাটমসফিয়ার অ্যান্ড দ্য ওশান অর্থাৎ ভূমধ্যসাগর এবং হচ্ছে অ্যাটমসফিয়ার, হ্যাঁ, এগুলার মধ্যে অর্থাৎ বায়ুমণ্ডল এবং মহাসাগরের মাঝে যে ইন্টারসেকশনগুলো আছে, মিথস্ক্রিয়াগুলো আছে, মিথস্ক্রিয়া যে কম বোঝা যায় এইগুলার দ্বারা এবং কমপ্লেক্স দ্বারা এগুলা কি ছিল? পরিচালিত ছিল। তাহলে এখানে কি বুঝলাম? যে লিটোলাইজ এজ কোনো গভীর বরফাকৃত যুগ থেকে কি ছিল? অনেক দূরে ছিল, মানে ওই যুগেই ছিল না, বরং এটি ছিল বায়ুমণ্ডল ও মহাসাগরের মধ্যে এখনো পুরোপুরি বোঝা না যাওয়া জটিল পারস্পরিক সম্পর্ক দ্বারা হচ্ছে পরিচালিত দ্রুত জলবায়ু পরিবর্তনের একটি অনিয়মিত ওঠানামা ছিল, যার খুব কম ঘটনাই 25 বছরের বেশি স্থায়ী ছিল। মানে হচ্ছে তাহলে লিটোলাইজটা মূলত এই কি বলে কি বলে মহাসাগর এবং বায়ুমণ্ডলের যে মিথস্ক্রিয়া কম বোঝা যায় এমন কিছু দ্বারা এবং হচ্ছে এমন কিছু এবং জটিল কোনো সম্পর্ক দ্বারা পরিচালিত ছিল। ঠিক আছে, আর এর মধ্যে যে ঘটনাগুলো ছিল এর খুব কম ঘটনায় 25 বছরের বেশি স্থায়ী ছিল। আচ্ছা, বলছে দ্য শিশু এই যে এই ওঠানামাটা ব্রট ব্রড সাইকেল অফ ইন্টেন্সলি কোল্ড উইন্টার্স, এগুলো অত্যন্ত ঠান্ডা শীতকাল কি মানে ঠান্ডা শীতকালের একাধিক চক্র বয়ে এনেছিল। যে এই ওঠানামাটা ব্রড বয়ে এনেছিল সাইকেল অফ ইন্টেন্সলি কোল্ড উইন্টার্স, ঠান্ডা শীতকালের মানে একটা কি বলে এই চক্র চক্র মানে সাইকেল মানে একাধিক চক্র ব্রড বয়ে এনেছিল। এরপরে হচ্ছে অ্যান ইস্টার্লি ওয়াইন্স এবং হচ্ছে পূর্বমুখী বাতাস, দেন তারপর সুইচ অ্যাব্রাপ্টলি যা হঠাৎ পরিবর্তন হয়, 2 years of heavy spring and early summer rains, হ্যাঁ, কয়েক বছরের মধ্যে 2 years of heavy spring and early summer rains, বসন্ত গ্রীষ্মের শুরুতে ভারী মানে কয়েক বছরের মধ্যে বসন্ত গ্রীষ্মের শুরুতে হচ্ছে কি ভারী বৃষ্টি, মাইল্ড উইন্টার্স এবং হচ্ছে
মৃদু বাতাস, মৃদু শীত অ্যান্ড ফ্রিকুয়েন্ট অ্যাটলান্টিক স্টর্মস, এবং হচ্ছে প্রায় ঘন্টা আটলান্টিকের কি স্টর্মস, ঝড়, অর অর টু পিরিয়ডস অফ ড্রটস, এবং হচ্ছে মানে অনেক সময় ধরে চলমান খরা, লাইট নর্থার্নসলি ওয়াইন্ডস, এবং হালকা উত্তরের কি এই বাতাস অ্যান্ড সামার হিট ওয়েভস, এবং হচ্ছে এই গ্রীষ্মের তাপপ্রবাহ। তাহলে এখানে আমরা কি বুঝলাম যে এই এই যে দ্য সিসু, এই ওঠানামাটা, মানে এই ওঠানামাটা নিয়ে এসেছিল প্রচণ্ড ঠান্ডা, শীত ও পূর্ব দিক থেকে প্রবাহিত বাতাসের চক্র। তারপর হঠাৎ করে বসন্ত ও গ্রীষ্মের শুরুতে ভারী বৃষ্টি, মৃদু শীত, এবং হচ্ছে আটলান্টিকের প্রায়ই ঘটা ঝড়, বা যেটা আমরা কি বলতে পারি, আটলান্টিকের মানে ঘন ঘন আটলান্টিকের যে ঝড়গুলো এইগুলা, তো বলতেছে আটলান্টিকের প্রায় ঘটা ঝড় পরিবর্তিত হয়েছিল, যেটা অ্যাব্রাপ্টলি কি হয়েছিল, মানে দ্রুত পরিবর্তন হয়েছিল, অথবা কিছু সময় খরা, হালকা উত্তর পূর্ব বাতাস এবং গ্রীষ্মের তীব্র প্রবাহ কি দেখা গিয়েছিল। রিকনস্ট্রাক্টিং, পুনর্গঠন করা, বা হচ্ছে নতুন করে গঠন করা, দ্য ক্লাইমেট চেঞ্জ অফ দ্য পাস্ট ইজ এক্সট্রিমলি ডিফিকাল্ট, বা ক্লাইমেট চেঞ্জ অফ দ্য পাস্ট, অতীতের যে জলবায়ু পরিবর্তনটাকে নতুন সৃষ্টি করা, নতুনভাবে তৈরি করাটা এক্সট্রিমলি ছিল খুবই ডিফিকাল্ট, কঠিন। তো অতীতের যে জলবায়ু পরিবর্তনটা ছিল, এটা নতুন করে তৈরি করা অত্যন্ত কি ছিল, কঠিন ছিল, কারণ সিস্টেমেটিক ওয়েদার অবজারভেশনস, নিয়মিত পরিকল্পিত ওয়েদার অবজারভেশন, আবহাওয়া পর্যবেক্ষণ শুরু হয় only a few centuries ago, যেটা মানে কয়েক শতাব্দী আগে শুরু হয়েছিল ইন ইউরোপ অ্যান্ড নর্থ আমেরিকা। তো বলতেছে যে অতীতের জলবায়ু পুনর্গঠন করাটা ছিল অত্যন্ত কঠিন, কারণ ইউরোপ ও উত্তর আমেরিকার মাত্র কয়েক শতাব্দী আগে থেকেই নিয়মিত আবহাওয়া পর্যবেক্ষণ শুরু হয়। আচ্ছা, রেকর্ডস ফ্রম ইন্ডিয়া অ্যান্ড ট্রপিক্যাল আফ্রিকা, তো বলতেছে ভারত এবং ক্রান্তীয় আফ্রিকার যে রেকর্ড আছে, নথি আছে, সেটা আর ইভেন মোর রিসেন্ট, এগুলো হচ্ছে খুবই মানে সাম্প্রতিক। তাহলে ক্রান্তীয় আফ্রিকা এবং ইন্ডিয়ার যে রেকর্ড বা নথি আছে, এই রেকর্ডটা হচ্ছে মোর রিসেন্ট, মানে খুবই সাম্প্রতিক। ফর দ্য টাইম বিফোর রেকর্ডস বিগিন, ফর দ্য টাইম বিফোর মানে ফর দ্য টাইম বিফোর রেকর্ডস বিগিন, নথি রাখা শুরু, মানে যে সময়ে নথি রাখা হয়েছিল ওই সময়েরও আগে। উই হ্যাভ অনলি, আমাদের শুধু আছে প্রক্সি রেকর্ড রিকনস্ট্রাক্টেড, যেগুলো হচ্ছে রিকনস্ট্রাক্টেড আর লার্জলি, যেগুলো হচ্ছে যেগুলো মানে ব্যাপকভাবে পুনর্গঠন করা হয়েছিল ফ্রম ট্রি রিংস, গাছের বার্ষিক বৃত্ত থেকে, ঠিক আছে। এরপর হচ্ছে ট্রি রিং রেকর্ডস ফ্রম থ্রু আউট দ্য নর্থার্ন হেমিস্ফিয়ার, এবং হচ্ছে না ফ্রম ট্রি রিংস অ্যান্ড আইস কোর্স, এবং হচ্ছে বরফের স্তর, বলছে বরফের স্তর এবং বর্ষপূর্তি থেকে, যেগুলো কি নতুনভাবে ব্যাপকভাবে গঠন করা হয়েছিল। এবার বলতেছে
সাপ্লিমেন্টেড, এগুলো কি হয়েছে, সম্পূরক হয়েছে বাই আ ফিউ ইনকমপ্লিট রিটেন অ্যাকাউন্টস, অসম্পূর্ণ কিছু লিখিত হচ্ছে বিবরণ দ্বারা। এবার বলতেছে যে যেসব সময় কোনো নথি ছিল না, যেসব সময় কোনো কি ছিল না, নথি ছিল না, সেসব জন্য আমাদের কাছে কেবলমাত্র প্রক্সি রেকর্ড আছে, যা প্রধানত গাছের বৃত্ত ও বরফের স্তর থেকে পুনর্ভূত হয়েছে এবং কিছু অসম্পূর্ণ লিখিত বিবরণ দ্বারা সম্পূরক হয়েছে। এরপরে বলছে we now have hundreds of tree ring records, এখন আমাদের হাজার হাজার গাছের বৃত্তের রেকর্ড আমাদের রয়েছে from throughout the northern hemisphere, ওকে, উত্তর গোলার্ধের বিভিন্ন স্থান থেকে শুরু করে আমাদের অনেক মানে গাছের বৃত্তের রেকর্ড আছে, and many from south of the equator, হ্যাঁ, টু, এবং বিষুবরেখার দক্ষিণ থেকেও অনেক আমাদের কি আছে, অনেক রেকর্ড আছে। amplified with a growing body of temperature data from ice cores drilled in Antarctica, বলতেছে amplified with, যেগুলো সমৃদ্ধ হয়েছে, যে রেকর্ডগুলো সমৃদ্ধ হয়েছে, আর গ্রোয়িং বডি অফ টেম্পারেচার ডাটা, যেগুলো তাপমাত্রার মানে ক্রমবর্ধমান তথ্য দ্বারা যেগুলো কি হয়েছে, মানে যেগুলো এমপ্লিফাইড হয়েছে, সমৃদ্ধ হয়েছে, উইথ গ্রোয়িং বডি, ক্রমবর্ধমান টেম্পারেচার ডাটা, মানে তাপমাত্রার ডেটা দ্বারা, ক্রমবর্ধমান তাপমাত্রার ডেটা দ্বারা যেগুলো কি হয়েছে, সমৃদ্ধি হয়েছে, এমপ্লিফাইড হয়েছে। এরপরে বলতেছে কোথায়, ফ্রম আইস কোর্স ড্রিল ইন অ্যান্টার্কটিকা, যেগুলো হচ্ছে যেসব বরফ স্তরে ড্রিল করে তথ্য নেওয়া হয়েছে, মানে যে তথ্যগুলা, যে টেম্পারেচার ডাটাগুলা নেওয়া হয়েছে, যে বরফ স্তরে ড্রিল করে, অ্যান্টার্কটিকায় বরফ স্তরে ড্রিল করে যেই টেম্পারেচার ডাটাগুলো, ক্রমবর্ধমান টেম্পারেচার ডাটাগুলো নেওয়া হয়েছে, এগুলা দ্বারা মূলত ওইগুলা কি হয়েছে, এমপ্লিফাইড হয়েছে, সমৃদ্ধ হয়েছে ওই যে রেকর্ডসগুলা। গ্রিনল্যান্ড দা, তো এগুলো কোথায় বলছে, ইন অ্যান্টার্কটিকা, গ্রিনল্যান্ড, দ্য পেরুভিয়ান এন্ডসে অ্যান্ড আদার লোকেশন, অন্যান্য স্থানে। তাহলে বলতেছে অ্যান্টার্কটিকা, গ্রিনল্যান্ড, পেরুভিয়ান এবং অন্যান্য স্থানে এই বরফ ড্রিল করে, হ্যাঁ, বরফ ড্রিল করে যে ক্রমবর্ধমান টেম্পারেচার ডাটা নেওয়া হয়েছে, এগুলা দ্বারা মূলত ওই যে রেকর্ডগুলো, যেগুলোর কথা বলো, অনেক বৃত্তের রেকর্ড, এই রেকর্ডগুলোকে সমৃদ্ধ করা হয়েছে। We are close to a knowledge of annual summer and winter temperature variations over much of the northern hemisphere going back 600 years. বলছে we are close to, আমরা খুব কাছাকাছি পৌঁছে গেছি, a knowledge of, একটা ধারণা, কিসের, annual summer and winter temperature variation, বার্ষিক গ্রীষ্ম ও শীতের তাপমাত্রার একটা ধারণার খুব কাছাকাছি আমরা পৌঁছে গেছি, ওভার মাচ অফ দ্য নর্থার্ন হেমিস্ফিয়ার, উত্তর গোলার্ধের অধিকাংশ অঞ্চলে। তাহলে উত্তর গোলার্ধের অধিকাংশ অঞ্চলের বার্ষিক গ্রীষ্ম শীতের তাপমাত্রার একটি ধারণার খুব কাছাকাছি আমরা পৌঁছে গিয়েছি, যেগুলো গোয়িং ব্যাক 600 ইয়ার্স, যেগুলো 600 বছর পেছনে যাওয়া পর্যন্ত। তো বলছে আমরা এখন উত্তর গোলার্ধের অধিকাংশ অঞ্চলে গত 600 বছরের গ্রীষ্ম ও শীতের বার্ষিক তাপমাত্রার পরিবর্তন সম্পর্কে একটি স্পষ্ট ধারণার কাছাকাছি পৌঁছে গেছি। তো প্রিয় দর্শক, আমরা আজকে হচ্ছে অর্ধেকটা অনুবাদ করলাম, 3টা প্যারা অনুবাদ করেছি। তো আগামী ভিডিওতে আমরা বাকি 3টা অনুবাদ
করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আজ এ পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।